সবাইকে হাসান ক্লাস ইংলিশ রাজশাহীর পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের শিক্ষার্থীদের বিশেষ করে যারা এইচএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং অ্যাডমিশন টেস্ট, ইউনিভার্সিটি, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের কমন একটি সমস্যার জায়গা ইংরেজি। বাংলাদেশের প্রচলিত ধারায় যেটি শিক্ষা ব্যবস্থার বেশিরভাগ প্রচলিত আছে ইংলিশের ক্ষেত্রে সেটা হচ্ছে ইনফরমেশন বেসড লার্নিং। কিন্তু ইংরেজি আসলে শিখতে হয় ইনসাইট বেসড মেথডে, অর্থাৎ উপলব্ধি করার মধ্য দিয়ে। এই সমস্যাটা কিভাবে কাটিয়ে ওঠা যায় সেটা নিয়ে আজকে আমাদের ছোট্ট একটি আলোচনা চলবে। তো আমরা শুরু করি, আশা করি শিক্ষার্থীদের এটি উপকারে আসবে ইনশাল্লাহ। আমরা শুরু করি। প্রথমত হচ্ছে আমাদের শিক্ষার্থীরা যেটা ইংরেজিতে চর্চা শুরু করে সেটা হচ্ছে তারা বইতে যেটা পড়ে এবং ক্লাসে যারা বেশিরভাগ ক্ষেত্রে যেটা শিখে সেটা হচ্ছে ইনফরমেশনটা অনেকটা সাধারণ জ্ঞানের মতো, জেনারেল নলেজ। এটা চোখে চোখে রাখলে মনে থাকে, চোখের আড়াল করলে এটা ভুলে যায়। এই অভিযোগটাই ছেলেমেয়েরা বলে ইংরেজি পড়ি অথচ মনে থাকে না। আসলে আমাদের মূল সমস্যাটা হচ্ছে ইনসাইট, আমাদের উপলব্ধি নেই, যার কারণে আমাদের শিক্ষার্থীরা ইন্টারমিডিয়েট শেষ করছে, এসএসসি শেষ করছে, কিন্তু মৌলিক জায়গাতে তাদের দুর্বলতা রয়ে গেছে। আর এই দুর্বলতার কারণেই একাডেমিক তো বটেই, বিশেষ করে ইউনিভার্সিটি অ্যাডমিশনগুলোতে ছেলেমেয়েদের ভয় বেশিরভাগ ক্ষেত্রে অনেক বেশি। যেখানে ইংরেজিতে অ্যাডমিশন টেস্টে প্রায় 100% নাম্বার পাওয়া সম্ভব, সেখানে আমাদের ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রে পাশ করার জন্য উদ্গ্রীব হয়ে যায়। এই জায়গা থেকে কিভাবে পরিবর্তন নিয়ে আসা যায় আজকের ক্লাসের মূল লক্ষ্যটা সেটাই। তো আমরা শুরু করছি। আমাদেরকে যেই ভাবে আসলে ইংরেজি পড়া দরকার, চিন্তা করা দরকার, অর্থাৎ ইংরেজি মানে তো আসলে কিছুই না, সেন্টেন্সটাকে বুঝতে পারা। সেন্টেন্স বুঝলে আসলে পুরো ইংরেজি আমাদের আয়ত্তে চলে আসবে। তো একটা সেন্টেন্সকে আমরা কিভাবে অনুধাবন করব, এই অনুধাবনটাই হচ্ছে আমাদের ইনসাইট। আমরা একটা সেন্টেন্স লিখি, এই সেন্টেন্সটা আসলে আমরা কিভাবে আমাদের পড়া উচিত এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আর তোমাদের সাথে আমি আলোচনা করছি। আমার নাম আবু হাসান, সাবেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং শিক্ষকতা নিয়ে দীর্ঘদিন ঢাকা এবং রাজশাহী মিলে আমার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আজকে ক্লাসটা হবে। তো আমরা শুরু করি। একটা সেন্টেন্স লিখলাম, দ্য ম্যান ধরি হু লাভস মি very much is a great scientist, SCIENTIST, scientist। তো এটা একটা বাক্য। The man who loves me very much is a great scientist। এই বাক্যটা আমরা কিভাবে অনুধাবন করা দরকার, কিভাবে এটা বিশ্লেষণ করা দরকার, এই বাক্যটাকে কিভাবে আমরা পড়লে এই বাক্যটা থেকে আমরা অনেক কিছু বের করতে পারি। প্রথমত হচ্ছে প্রত্যেকটা বাক্যকে আমাদের খণ্ডিতভাবে ভাগ করে নেওয়া দরকার। ধরি আমরা দ্য ম্যান, আমরা বাক্যটা দেখি, লোকটি, হু মানে যিনি, লাভস ভালোবাসেন কাকে, মি মানে কি আমাকে, ভেরি মাচ মানে কি অনেক বেশি, ইজ মানে হলেন এ গ্রেট সায়েন্টিস্ট। ওই বাক্যটাকে যদি আমরা, এই বাক্যটা একটা লম্বা বাক্য, বাট এটাকে যদি আমরা ছোট করতে চাই, অর্থাৎ বাক্যের মূল স্কেলিটন, মূল গঠনটা যদি আমরা নিয়ে আসতে চাই, ধরি এই বাক্য থেকে আমরা এই অংশটাকে বাদ দিলাম, তাহলে বাক্যটা দাঁড়ায় দ্য ম্যান ইজ আ গ্রেট সায়েন্টিস্ট। তাহলে এখানে দ্য ম্যান ইজ এ গ্রেট সায়েন্টিস্ট এটা একটা বাক্য বলা যায় কিনা। তো সেই ক্ষেত্রে আমরা মাথায় রাখবো একটি ইংরেজি সার্থক ইংরেজি বাক্যের দুটো প্রাণ থাকে, টু সোলস। তো টু এর কারণে এখানে সোলের সাথে একটা এস হলো, টু সোলস। এই টু সোলস এর একটি হচ্ছে নাউন এবং আরেকটি হচ্ছে ভার্ব। নাউন এবং ভার্ব ছাড়া বাকি সবকিছুই একটা সেন্টেন্সের প্রসাধনী। এই নাউনটা সাবজেক্ট পজিশনে কাজ করে। সো নাউন এর পজিশনটা মূলত কি সাবজেক্ট,
ভার্ব যেটা দেখে আমরা টেন্স বুঝতে পারি, টেন্স, এবং টেন্স বোঝা যায় বলে ধরে নিলাম এর আরেকটা নাম ফাইনাইট ভার্ব। তো একটা সার্থক বাক্য হওয়ার ক্ষেত্রে এই দুইটা সোল, দুইটা আত্মার, দুইটা জীবনের দুইটাই প্রয়োজন। একটি আছে আরেকটি নেই, বাক্যটি মৃত ঘোষণা হবে। কাজেই একটা সার্থক বাক্য হওয়ার জন্য আমাদের দুটোই প্রয়োজন। আমরা যদি এই অংশটাকে বাদ দিয়ে বাক্যটা কল্পনা করি, বাদ দিলাম, তাহলে কি দাঁড়ায়? দ্য ম্যান ইজ আ গ্রেট সায়েন্টিস্ট। তাহলে এখানে ইজ একটা আমরা ভার্ব পেলাম এবং এখানে আমরা ম্যান একটা নাউন পেলাম। তাহলে দ্য ম্যান ইজ আ গ্রেট সায়েন্টিস্ট বাক্যটার অর্থ দাঁড়ায় লোকটি একজন বড় মাপের বিজ্ঞানী। তাহলে এই বাক্যে এই নাউনের পজিশনটা ধরলাম সাবজেক্ট এবং এ গ্রেট সায়েন্টিস্ট এই অংশটাকে আমরা গ্রামারের ভাষায় বলি এক্সটেনশন। প্রত্যেকটা ইংরেজি বাক্যের মৌলিক যে গঠন সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। তাহলে এই জায়গাটা যদি ভার্ব হয় এটা হবে এক্সটেনশন এবং এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা দেখলাম যে এই অংশে ইজ একটা ভার্ব এবং এই ইজ দেখে আমরা বুঝতে পারি এটা বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো বি ভার্বটা মূলত ইংরেজি ল্যাঙ্গুয়েজে দুই ভাবে বসে। একটি হচ্ছে এটা অক্সিলারি ভার্ব হিসেবে বসতে পারে, আরেকটি হচ্ছে এটা মেইন ভার্ব হিসেবে বসতে পারে। তাহলে বি ভার্বের ইংরেজিতে প্রয়োগ হচ্ছে দুই রকম, একটি হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটি হচ্ছে মেইন ভার্ব। কখন বি ভার্ব মেইন ভার্ব? আমরা জানি যে টেন্স এটা ডিটেলস আলোচনা, আজকে সবকিছু আলোচনা নিয়ে আসা যাবে না, জাস্ট চুম্বক অংশ আমরা দেখাই। টেন্সকে মূলত আমরা বলি ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বটা মূলত সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এই অংশটাই মূলত ফাইনাইট ভার্ব। এখন এই ফাইনাইট ভার্বটা যদি এক শব্দের হয় তার নাম মেইন ভার্ব, যদি এক শব্দ যদি ভার্বটা শেষ না হয় তাহলে মেইন ভার্বকে সাহায্য করার জন্য যে আসে তার নাম অক্সিলারি ভার্ব। অর্থাৎ বি ভার্বটা যদি একা ফাইনাইট ভার্বের অংশে বসে তাহলে এটা হবে মেইন ভার্ব, আর যদি মেইন ভার্বের প্রয়োজনে বসে তাহলে বি হবে অক্সিলারি ভার্ব। যেমনটা এই জায়গাটা দেখে এটা প্রেজেন্ট টেন্স বোঝা যায়। তো টেন্স মানে কি? ধরলাম ফাইনাইট ভার্ব, একটাই শব্দ, তাই নাম কি? মেইন ভার্ব। তাহলে এটা মেইন ভার্ব। এবার আমরা আরেকটা বাক্য এক্সট্রা দেখি, তাহলে আরো বুঝতে পারবো। ধরি পিপল শুড বি কনসিয়াস। এতটুকু নিলাম। কনসিয়াস মানে সচেতন, লোকজনদের সচেতন হওয়া উচিত। তাহলে লোকজন কেমন হবে? সচেতন। এই পিপলটা যদি হয় নাউন, তাহলে নাউনের সাপেক্ষে যে বসে তার নাম অ্যাডজেক্টিভ। সো দিস ইজ অ্যাডজেক্টিভ। মাঝখানে যে জায়গাটা আছে এটা হচ্ছে শুড এবং বি। আমরা একটু খেয়াল রাখবো, ইংরেজি ভাষায় ভার জাতীয় যা কিছু শব্দ আছে এটা বিশ্লেষণের সুবিধার্থে, আবারও বলছি বিশ্লেষণের সুবিধার্থে, যেমন বায়োলজিতে প্রজাতি ভাগ করা হয়, ভার্বকেও আমরা এই প্রজাতিতে ভাগ করতে পারি। আমরা মূলত এখানে লিখলাম পাঁচটা প্রজাতিতে যে কোনো ভার্বকে আমরা পাঁচটা প্রজাতির মধ্যে চিন্তা করব। একটা হচ্ছে বি, আরেকটা হলো হ্যাভ, আরেকটা হচ্ছে ডু, আরেকটা হচ্ছে মডেল। এই চারটাতে যদি কোনো ভার্বটা বৈশিষ্ট্যগত কারণে শ্রেণীতে না পড়ে তাহলে সেটা হবে অ্যাকশন। এটা হচ্ছে বিশ্লেষণের সুবিধার্থে, এটা চূড়ান্ত কোনো বিষয় নয়। তাহলে ভার্ব মাত্র আমি বি, হ্যাভ, ডু, মডেল, অ্যাকশন এই পাঁচটার মধ্যে যে কোনো একটা আমরা বিবেচনা করতে পারি। তাহলে এখানে আছে কি ইজ। ধরি এটা ইজ দিয়ে আমরা চিন্তা করছি, তাহলে ইজটা কি
বি এর মধ্যে আছে। যদি এখান থেকে আছে একটা লাভ, তাহলে যদি আমরা এই লাভ এটা নাউনও হয় আবার ভার্বও হয়। নাউন হলে এটা ভালোবাসা, ভার্ব হলে এটা ক্রিয়া বোঝাবে কাউকে ভালোবাসা। তাহলে এই লাভটা কি বি এর মধ্যে আছে এম ইজ আর ওয়াজ ওয়ার? উত্তর না। হ্যাভ হ্যাজ হ্যাড? নো। ডু ডিজ ডাড? ডু ডাজ ডিড? নো। মডাল ক্যান কুড শ্যাল শুড? নো। এই 4 ক্ষেত্রে না, সো ইট ইজ অ্যাকশন ভার্ব। তো প্রত্যেকটা ভাগকে আমরা এইভাবে ক্লাসিফিকেশনে নিয়ে আসবো। তাহলে এই যে বি ভার্বটা, এখানে যে বি ভার্ব, এই বি ভার্বটা ইংরেজিতে এটা আইদার অক্সিলারি ভার্ব অর মেইন ভার্ব, এই দুইটার যে কোনো একটা হিসেবে বাক্যে বসে। বি অক্সিলারি হিসেবে ইংরেজি ভাষায় 2 ক্ষেত্রে পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স। এবং আরেকটি হচ্ছে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যে স্ট্রাকচারটি ফলো করা হয় সেটা হচ্ছে বি প্লাস মেন ভার্বের সাথে আইএনজি। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যে স্ট্রাকচারটি ফলো করা হয় সেটা বি প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম ফার্স্ট পার্টিসিপল। তাহলে এটা মেন ভার্ব হলে মেন ভার্বকে যে সহযোগিতা করবে তার নাম অক্সিলারি, সো এটাও কি অক্সিলারি। তারপরে বি ভার্ব অক্সিলারি হতে পারে। আবার যদি বি ভার্বটা একা বসে, যেমন এই সেন্টেন্সে বি হচ্ছে একা বসছে, সো বি এখানে মেইন ভার্ব। আবার যদি কোনো সেন্টেন্সে বি ভার্বটা শেষে বসে, তাহলে আমরা একটু দেখি এই শুডটা একটা মডাল, এবং তোমরা সবাই জানো যে মডাল বাক্যে অলওয়েজ অক্সিলারি। তাহলে অক্সিলারি বসে কার জন্য? মেইন ভার্ব। তার মানে বি এখানে শেষে বসছে, তাহলে বি ভার্ব শেষে বসলে মেইন ভার্ব। বি ভার্বটা যদি একা বসে তারপরেও মেইন ভার্ব। আর বি ভার্ব যদি মেইন ভার্বকে সাহায্য করে তাহলে বি অক্সিলারি ভার্ব। তাহলে বি অক্সিলারি হয় 2 ক্ষেত্রে, একটা কন্টিনিউয়াস টেন্স আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে আমরা দেখলাম যে এখানে ইজ একটা ভার্ব, ক্যাটাগরি অনুযায়ী এটা একটা বি ভার্ব। বি আইদার অক্সিলারি or it will be main verb. In this case এখানে দেখলাম be একটাই verb, so this is finite verb. এবং এটা প্রেজেন্ট টেন্স বোঝা যাচ্ছে, টেন্স চেনা যায়, টেন্স চেনা গেলে তার নাম ফাইনাইট ভার্ব, সংক্ষেপে আমরা বললাম এফভি। তাহলে একটা ইংরেজি বাক্যের 2টো প্রাণ থাকে, একটি হচ্ছে নাউন যা সাবজেক্ট ফাংশনের কাজ করতে পারে, আরেকটি হচ্ছে ভার্ব যেটা দেখে আমরা টেন্স বুঝতে পারি। তাহলে আমরা যদি এই অংশটা বাক্য থেকে সরিয়ে দিই, তাহলে আমরা এই বাক্যের এই জায়গাটা সাবজেক্ট পজিশনে পেয়ে গেলাম, যেখানে আমরা দেখছি একটি নাউন আছে। আর এই জায়গাতে আমরা একটা ভার্ব পজিশন পাইলাম, যা টেন্স চেনা যায়, তার মানে আমরা একটা ভার্ব পেয়ে গেলাম। সুতরাং এই বাক্যের 2টো সোল, 2টো এখানে প্রেজেন্ট, সুতরাং এটি একটি সার্থক বাক্য। সেকেন্ড পজিশনটা হলো, প্রশ্নটা হচ্ছে যে এখানে মেইন ভার্ব হিসেবে ইজ কেন বসলো? সেই আলোচনাদের ক্ষেত্রে আমাদের আরেকটু কনসেপ্টে যেতে হবে, এটা আমরা উঠিয়ে দিলাম। এখানে আমাদের খেয়াল করতে হবে, আমাদের ছেলেমেয়েরা যেটা ভুল করে সেটা তারা বেশিরভাগ ক্ষেত্রে সরাসরি মুখস্থ করে বসে। ইংরেজিতে আসলে সরাসরি মুখস্থ করার কোনো বিষয় নেই, বুঝতে হবে। তাহলে এই এক্সটেনশন, এই অংশটা আর এই সাবজেক্ট, এই অংশটা, এই 2 অংশটা যদি একই ব্যক্তি বা ধারণা প্রকাশ করে মিলে যায়, তাহলে এই এক্সটেনশনে মূলত 3 ধরনের বিষয় বসতে পারে। একটি হচ্ছে অ্যাডভার্ব, একটি হচ্ছে অবজেক্ট, আর আরেকটি হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট
কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টকে আমরা বলি পরিপূরক। পরিপূরক মানে কি? ওই যে তুমি না খেলে আমি খাবো না, তার মানে না বাঁচলে বাঁচবো না, এই যে সস্তা ডায়লগগুলোর মতো। অর্থাৎ একজন ছাড়া আরেকজন অসম্পূর্ণ। পরিপূর্ণ যখন মিলে যাবে সাবজেক্ট এবং এক্সটেনশন, তখন এক্সটেনশনটা হয়ে যাবে একটা কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট হয়ে গেলে এর ইকুয়েশনটা হয় সাবজেক্ট সমান সমান এক্সটেনশন। অর্থাৎ সাবজেক্ট এবং এক্সটেনশনটা সেম। যখন সেম বোঝায় তখন মাঝখানে এই দুই একই বিষয়কে যুক্ত করার জন্য, একত্র করার জন্য মাঝখানে যেই ভার্বটা চলে আসে যুক্ত করার জন্য, তাকে আমরা ইংরেজিতে বলি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের কাজটি লিঙ্কড করবে কাকে? সাবজেক্ট এবং এক্সটেনশনকে। এই যুক্ত করার জন্য লিঙ্কিং ভার্বের হিসেবে মূলত চলে আসে প্রথমেই কে? বি ভার্ব। কি ভার্ব? বি ভার্ব। তাহলে এই বাক্যটা দ্য ম্যান এবং এ গ্রেট সায়েন্টিস্ট, এই জায়গাটা আমি একটু লাল কালি দিয়ে দেখাই। দ্য ম্যান এবং এ গ্রেট সায়েন্টিস্ট, এই জায়গাটা সাবজেক্ট এবং এক্সটেনশন। সায়েন্টিস্ট যে ব্যক্তি, ম্যানও একই ব্যক্তি, ম্যান যে ব্যক্তি, সায়েন্টিস্টও সেম ব্যক্তি। সো সাবজেক্ট সমান সমান এক্সটেনশন মিলে গেছে, তাহলে এই এক্সটেনশনটা একটা কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্টের ক্ষেত্রে মাঝখানে আসে কি? লিঙ্কিং ভার্ব। সো এই লিঙ্কিং ভার্বটা হিসেবে এখানে বি ভার্ব বসেছে। তাহলে বি ভার্ব মেইন ভার্ব হয়, এটি একটি লজিক। সেকেন্ড লজিক হচ্ছে বি ভার্ব পাঁচটি ক্ষেত্রে মেইন ভার্ব হতে পারে। আমি সবকিছু লিখতেছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ছোট করার জন্য বলছি। সাবজেক্টের তাহলে পাঁচটি ক্ষেত্র। কয়টি ক্ষেত্র? পাঁচটি। প্রথম হচ্ছে সাবজেক্টের পরিচয়, সাবজেক্টের বৈশিষ্ট্য, সাবজেক্টের উপস্থিতি, অস্তিত্ব এবং আয়োজন। আবার বলছি সাবজেক্টের পরিচয়, বৈশিষ্ট্য, উপস্থিতি, অস্তিত্ব, আয়োজন। তাহলে এই ম্যানের ক্ষেত্রে এ গ্রেট সায়েন্টিস্ট, এটা কি তার পরিচয়টা বৈশিষ্ট্য? উত্তর হচ্ছে পরিচয়। বৈশিষ্ট্য বলতে কি বোঝায়? বিজ্ঞানী। কেমন বিজ্ঞানী? গ্রেট সায়েন্টিস্ট। তাহলে এই কেমন দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় বৈশিষ্ট্য। তাহলে এই সবটুকু একসাথে এটা ব্যক্তিটির পরিচয়। তাহলে সাবজেক্টের পরিচয়ের ক্ষেত্রে মেইন ভার্ব হয়ে যাবে বি ভার্ব। সো এটা একটা চূড়ান্ত লজিক যে বি এখানে মেইন ভার্ব কেন? তাহলে সাবজেক্টের পরিচয় নির্দেশ করার ক্ষেত্রে বি ভার্ব হবে মেইন ভার্ব। তাহলে এখানে প্রেজেন্ট টেন্স, তার মানে হচ্ছে ভদ্রলোক বেঁচে আছেন, এখনো তিনি একজন বড় মাপের বিজ্ঞানী, এটা আমরা বুঝে নিব। তাহলে এখনো তিনি যেহেতু বেঁচে আছেন, বড় মাপের বিজ্ঞানী, সুতরাং প্রেজেন্ট টেন্স, সো ইজ। আদারওয়াইজ এটা পাস্টে হলে এটা হয়ে যেত ওয়াজ। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, বর্তমানে তিনি বেঁচে আছেন, এটা সেন্টেন্স বলে দিচ্ছে, এটা আমাদের উপলব্ধি করে নিতে হবে। তাহলে কি দাঁড়াইলো? সাবজেক্ট সমান সমান এক্সটেনশন, সো এটা বি ভার্ব। এবং একে বসছে মেইন ভার্ব। মেইন ভার্ব কার সদস্য? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে কি? এটা দেখে টেন্স চেনা যায়। কি চেনা যায়? টেন্স। এখন টেন্স ফাইনাইট ভার্ব সম্পর্কে একটু আলোচনা করি হালকা, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। তাহলে আমরা একটু উঠিয়ে দিলাম। আমরা সবাই, প্রত্যেকটা শিক্ষার্থী মাথায় রাখবো যে ইংরেজি ভাষায় ভার্ব রিলেটেড যে কোনো ওয়ার্ড, তার পরিচয় দুইটার যে কোনো একটি, দুইটার যে কোনো একটি, আইদার ফাইনাইট ভার্ব অর নন ফাইনাইট ভার্ব। তাহলে এটা পজ করে তোমরা পরবর্তী লিখে নিও। যে কোনো ভার্ব তার ইংরেজি ভাষায় পরিচয় হবে, সে ফাইনাইট হবে অর নন ফাইনাইট। তাহলে হয় সে ফাইনাইট ভার্ব অথবা সে হবে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট হওয়ার জন্য মৌলিক যে শর্ত, তার প্রথম শর্ত হচ্ছে প্রত্যেক ফাইনাইট ভার্বের সাবজেক্ট থাকবে। তাহলে কি থাকবে? সাবজেক্ট। দ্বিতীয় পরিচয় হচ্ছে
এই ভার্বটা দেখে টেন্স বোঝা যাবে, অর্থাৎ টেন্স চেনা যাবে। ৩ নম্বর শর্ত আমরা ডিটেইলসে যাব না, এটা আরেকটা বিষয় আছে, ওটা আমরা পরে অন্য কোনো ক্লাসে আলোচনা করব। তাহলে নন ফাইনাইটের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট থাকবে না, টেন্স চেনা যাবে না। এই না না তার মানে সাবজেক্ট থাকবে না, টেন্স চেনা যাবে না, তাহলে একসাথে তোমার হয়ে গেল না না। তাহলে সাবজেক্ট না থাকলে, টেন্স চেনা না গেলে এটাকে বলা হবে নন ফাইনাইট। যদি সাবজেক্ট থাকে, টেন্স চেনা যায়, তাহলে ওই ভার্বটা হবে একটা ফাইনাইট। তো ফাইনাইট ভার্বটা এটা এক শব্দের হলে সেটা হবে মেইন ভার্ব, আর যদি ফাইনাইট ভার্বটা একাধিক শব্দের হয় তাহলে ইকুয়েশনটা হবে অক্সিলারি প্লাস মেইন ভার্ব। তাহলে দুইটার যে কোনো একটা চিত্রে আমরা ফাইনাইট ভার্বের উপস্থিতি একটা বাক্যে পেয়ে যাব। আইদার এটা এক শব্দের হলে হবে কি মেইন ভার্ব, আর একাধিক শব্দের হলে অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব। তাহলে এই জায়গাটাতে আমরা দেখলাম যে এইটা এক শব্দে বসছে, সুতরাং এটা সরাসরি মেইন ভার্ব এবং এটা দ্বারা প্রেজেন্ট টেন্স বোঝা যায়, সো এটা ফাইনাইট ভার্ব। এবং এটা মেইন ভার্ব হিসেবে বসার কারণ হচ্ছে বি ভার্ব, সাবজেক্ট আর এক্সটেনশন সেম। সেম হয়ে গেলে এই এক্সটেনশন নাম হবে, তোমরা ইতিমধ্যে জানো, কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট মানে কি? পরিপূরক, দুইজন মিলে গেছে, এটা একটা লজিক। সেকেন্ড লজিক হলো 5টি ক্ষেত্রে বি হবে মেইন ভার্ব। আর প্রথম লজিকটা হচ্ছে সাবজেক্টের পরিচয় নির্দেশ করতে বি হবে মেইন ভার্ব। আর একটা ছোট লজিক দেখাই, সেটা হচ্ছে ভিডিওটা বড় হলে হোক, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, এটা একটা প্রোনাউন। এটা লিখে নিও পজ করে। সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোনাউন তার আগের পরিচয় হচ্ছে একটি নাউন। প্রত্যেকটি প্রোনাউন তার আগের পরিচয় একটি নাউন। ধরি এই হি, ধরো রাজু, তাহলে রাজু পরিবর্তন কি লিখলাম হি, তাহলে হি তার আগের পরিচয় একটা নাউন। অনেস্ট মানে কি? সৎ। কে সৎ? হি। হি কে? রাজু। তার মানে রাজু এটা নাউন, হি একটা প্রোনাউন, রাজু আর হি সেম, সো নাউন সমান সমান প্রোনাউন। এই নাউন আর প্রোনাউনের প্রয়োজনে যে বসে সে অবশ্যই একটা বৈশিষ্ট্য। রাজু কেমন, সে কেমন, কেমন প্রসূত্রের একটা বৈশিষ্ট্য। আর এই যে দেখো একটু আগে তোমরা শিখছো যে কেমন বা বৈশিষ্ট্য, এটা মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? এটা ডিটেলস আলোচনা আছে, এটা আজকে সম্ভব না, আমরা স্কিপ করলাম। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভ একটা বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? এই পজিশনটা হলো সাবজেক্ট, সো সাবজেক্টের বৈশিষ্ট্য প্রকাশে মাঝখানে চলে আসবে বি ভার্ব, যেটা হবে মেইন ভার্ব, টেন্স এরা যায় বলে ফাইনাইট ভার্ব। আবার বলি, সাবজেক্টের বৈশিষ্ট্য প্রকাশ করার ক্ষেত্রে মেইন ভার্ব হবে বি ভার্ব, এটা থেকে টেন্স এরা যায় বলে ফাইনাইট ভার্ব। সেকেন্ড লজিক হচ্ছে হি এবং অনেস্ট, এই দুইটা বিষয় কি আলাদা না সেম? দ্য আনসার ইজ সেম। সৎ আর সে আলাদা কেউ না, যে সৎ সে হি, যে হি সেই সৎ। সুতরাং সাবজেক্ট সমান সমান এক্সটেনশন। সাবজেক্ট সমান সমান এক্সটেনশন হলে মাঝখানের এই জায়গাটা হবে লিঙ্কিং ভার্ব। তোমরা ইতিমধ্যে জেনেছো সাবজেক্ট সমান এক্সটেনশন হলে এই এক্সটেনশনটা হবে কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট হলে মাঝখানে আসবে লিঙ্কিং ভার্ব। দ্য বেসিক অফ লিঙ্কিং ভার্ব ইজ বি ভার্ব, সো ইজ। তাহলে আমরা একটা কনসেপ্টে গেলাম। তাহলে দ্য ম্যান ইজ আ গ্রেট সায়েন্টিস্ট, কিন্তু আমাদের মূল বাক্যটা ছিল হু লাভস মি ভেরি মাচ, হু লাভস মি ভেরি মাচ। তাহলে এখন আমরা ডিটেলস আলোচনায় আসব। আমাদের ছেলে মেয়েদেরকে নাউনের প্রয়োজনে বসে অ্যাডজেক্টিভ বা এই সব যে তথ্যগুলো আছে এগুলো সরে আসতে হবে। ডিটেলস আলোচনা আজকে সম্ভব নয়, ভিডিও বড় হবে, অন্য আলোচনা আমরা এটা দেখাবো। আজকে আমরা যেহেতু আমরা ফাউন্ডেশনটা পড়লাম, এবার মাঝখানে জায়গাতে আমরা ফিরে যাব। তাহলে দ্য ম্যান হু লাভস মি ভেরি মাচ। আচ্ছা, আমরা এখানে আরেকটু বিষয় খেয়াল করি। ধরি এ গ্রেট সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট
একটু ডিটেলসে আমরা যাই। তাহলে সায়েন্টিস্ট বলতে একটা ব্যক্তিকেই বোঝায়, ব্যক্তিকে বোঝালে এটা মূলত নাউন হয়। কিন্তু এটা আসলে নাউন শেখার মূল বিষয় নয়। নাউন একটা বিস্তর জায়গা। আমরা সে আলোচনা যাচ্ছি না, আমরা সাদামাটা একটা আলোচনায় গেলাম। এই সায়েন্টিস্টটা কেমন? গ্রেট। সুতরাং নাউনের প্রয়োজনে বসে কি? অ্যাডজেক্টিভ। এখন প্রথম কথা হচ্ছে সায়েন্টিস্ট যদি না থাকতো তাহলে কি আমি গ্রেট লিখতাম? তাহলে সায়েন্টিস্ট আর গ্রেট এখানে সম্ভব নয়। তার মানে সায়েন্টিস্টের প্রয়োজনে আসছে কি? গ্রেট। আবার আরেকটা বিষয় হচ্ছে যদি আমি এখান থেকে গ্রেটটাকে বাদ দিই বাকির কোনো সমস্যা হবে না। দ্য ম্যান ইজ এ সায়েন্টিস্ট, দ্য ম্যান ইজ আ সায়েন্টিস্ট, কোনো সমস্যা হবে না। তার মানে এই জায়গা দিয়েও গ্রেট শব্দটা বাদ দেওয়া যায়। তাহলে কি আমি এ কি বাদ দিব? নো। বিজ্ঞানী কয়জন? একজন। সো এখানে এটা বাদ দেওয়া গেল না। তাহলে বাক্য থেকে আমরা সরিয়ে ফেলতেছি কি কি? গ্রেট, হু লাভস মে ভেরি মাচ, এই সবটুকু অংশ বাক্য থেকে সরিয়ে ফেলা যায়। বাক্য থেকে সরিয়ে ফেললে যা পাওয়া যায় সেটাকে বলা হয় একটা বাক্যের কঙ্কাল। ইংলিশে বলা হয় বায়োলজি ভাষায় স্কেলিটন। এই স্কেলিটনের উপরে যখন আমরা সাজসজ্জা করব তখন বাক্যটা অর্থের দিক থেকে বড় হবে, প্রসিদ্ধ হবে, প্রসারিত হবে। তোমরা যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছো, যারা এই ভিডিও দেখবা, তারা জানো যে তোমাদের ইন্টারমিডিয়েটে একটা বৃহৎ চ্যাপ্টারের নাম ছিল মডিফায়ার। তাহলে মাথায় রাখবা যে বাক্য থেকে যে অংশটা সরিয়ে ফেলা যায় তাকেই বলা হয় মডিফায়ার। তাহলে আমাদের আরেকটা কনসেপ্ট চলে আসলো মডিফায়ার। তাহলে মডিফায়ারটা কি? তাহলে মডিফায়ারটাকে সরল বাংলায় বলি, এই মডিফায়ারটা হচ্ছে বিউটি পার্লার। বিউটি পার্লার কেন? কারণ বাংলাতে এই মডিফায়ারকে তোমরা পড়েছো বিশেষণ। আচ্ছা, তাহলে মডিফায়ারে বাংলা ধরলাম বিশেষণ। সেকেন্ড বিষয় হচ্ছে বিশেষণের কাজ কি? তাহলে এটা ব্যাকরণের ভাষায় তোমরা বলবা বিশেষায়িত করা। ব্যাকরণের ভাষা থেকে এবার ব্যক্তিগত ভাষায় চলে আসো। বিশেষায়িত করা মানে কি? আমরা একটু আলোচনায় পরে যাচ্ছি, এটা বলে দিই। বিশেষায়িত করা মানে হচ্ছে যা কিছু প্রয়োজনে বসে, যা কিছু প্রয়োজনে বসে। সিম্পলি ধরো আমরা একটা উদাহরণ দিলাম। ধরো একটা ছেলে বিয়ে হবে, কন্যাপক্ষ অবশ্যই ছেলের সম্পর্কে জানতে চাইবে। জানার পর রেজাল্ট আসলো ছেলেটা ভালো, সুতরাং ভালো ছেলে। তাহলে ভালো ছেলে এখানে দুটো আমরা শব্দ দেখছি। এই শব্দ বাক্যে বসলে হয়ে যাবে পদ। এই দুটো শব্দের মধ্যে কে কার জন্য বসলো তোমরা এটা চিন্তা করো। কে কার জন্য বসলো? তাহলে সহজে উত্তর পাবা। ভালো বসেছে ছেলের জন্য, অথবা ছেলে বসে মানে ছেলের প্রয়োজনে কে বসছে? ভালো। আবার ভালো বসছে কার জন্য? ছেলের জন্য, অথবা ছেলের প্রয়োজনে কে বসছে? ভালো। তাহলে ছেলে এখানে মূল, যেহেতু এটা শব্দ তাকে আমরা বললাম মূল শব্দ। এটাকে আমরা যদি ইংরেজিতে অনেকভাবে বলা যায়, একটা নাম দিলাম হেড ওয়ার্ড। এটাকে অনেকে কি ওয়ার্ড, মেন ওয়ার্ড, হেড ওয়ার্ড অনেকভাবে বলা যায়। এই হেডওয়ার্ডের সাপেক্ষে দেখো তো, এই হেডওয়ার্ডের প্রয়োজনে আমরা ভালো লিখছি। তো দেখো প্রয়োজনে যে বসে তাকে বলা হয় বিশেষায়িত করা, বাংলায় বলা হয় বিশেষণ, আর ইংলিশে বলা হয় কি? মডিফায়ার। আবার দেখো প্রয়োজনে যে বসে তাকে বলা হয় বিশেষায়িত করা। বিশেষায়িত করা মানে বিশেষণ। বিশেষণকে আমরা ইংরেজিতে বলি আদর করে কি? মডিফায়ার। তাহলে হেডওয়ার্ডের সাপেক্ষে এই ভালো, এই শব্দ একটা মডিফায়ার। এই হেডওয়ার্ডটা একটা নাম শব্দ, তাই এটা নাউন। যখন আমরা নাউনের সাপেক্ষে বলবো তখন এটা একটা অ্যাডজেক্টিভ। এটা একটা অ্যাডজেক্টিভ। আমরা ছিলাম
আরেকটু রিপিট করি, সেটা হচ্ছে দেখো ভালো ছেলে, ভালো ছেলে এই দুটো শব্দ যখন বাক্যে বসবে তখন হয়ে যাবে পদ। তাহলে কে কার জন্য বসলো? ভালো বসলো কার জন্য? ছেলের জন্য। ছেলের প্রয়োজনে কে বসলো? ভালো। তাহলে হয়ে গেল কি? ভালো ছেলে, ভালো ছেলে। তাহলে এই দুটো শব্দের মধ্যে মূল শব্দকে ছেলে, মূল শব্দকে আমরা কি বলি? হেডওয়ার্ড। এবং তোমরা দেখো এই ভালোটা কার প্রয়োজনে বসছে? ছেলে। প্রয়োজনে যে বসে তার নাম কি? বিশেষায়িত করা। বিশেষায়িত করা মানে কি? বিশেষণ। বিশেষণ মানে কি? মডিফায়ার। তাহলে হেডওয়ার্ডের সাপেক্ষে এটা ছিল কি? মডিফায়ার। আর এই হেডওয়ার্ড একটা নাউন, নাউনের প্রয়োজনে কে বসে? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখলাম মডিফায়ারের একটা শ্রেণী হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, যেটা তোমাদের ইন্টারভিউতে ছিল। এই মডিফায়ারের সাউন্ড মানে শক্তিশালী না হলে ফ্রি অ্যান্ড রাইটিং তোমার পক্ষে সম্পূর্ণ ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশনে তুমি ফেস করতে ঝামেলা হবে। এই জন্য আমাদের ছেলেমেয়েরা ফেল করে। দেখো প্রয়োজনে বসার পর এই ভালো শব্দটা ছেলের সাথে মিলে গেছে কিনা। ভালো ছেলে, ভালো ছেলে। তার মানে এই মডিফায়ারে আরো একটি বাংলা লেখা যায় মিলে যাওয়া, মিলে যাওয়া। তার মানে মিলে যাওয়া মানে প্রয়োজনে বসে, প্রয়োজনে বসে মানে বিশেষায়িত করে, বিশেষায়িত করে মানে কি? বিশেষণ, বিশেষণ মানে কি? মডিফায়ার। এই মডিফায়ারটা বাক্যে ব্যবহার করলে বাক্যটা অর্থের দিক থেকে আরো বেশি প্রসারিত হয়, সমৃদ্ধ হয়। তাহলে বাক্যটাকে সমৃদ্ধ করার জন্য, প্রসারিত করার জন্য, আরো বেশি শৈল্পিক করার জন্য ব্যবহার করা হয় কি? মডিফায়ার। তো মডিফায়ার একটা শ্রেণী হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে আরেকটা শ্রেণীর নাম কি বলো? অ্যাডভার্ব। এটা আমরা আরেকদিন আলোচনা করব। তাহলে মডিফায়ারে মানে কি? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ব্যবহার, মূলত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ব্যবহার। তাহলে আমরা এই বাক্য থেকে আসি। দেখো এই যে ক্রস দেওয়া আছে, এই ক্রসটা বাক্য থেকে আমরা বাদ দিতে পারি, দিলেও একটা বাক্য হতে কোনো সমস্যা থাকে না। তাহলে যে অংশটা বাক্য থেকে সরিয়ে ফেলা যায় সেটাকে বলা হয় মডিফায়ার। এই মডিফায়ারকে আমরা বাংলায় বলি বিশেষণ, মানে বিশেষায়িত করা, মানে প্রয়োজনে বসে, মানে মিলে যাওয়া। দেখো তো আরো একটা অর্থ এখানে দেওয়া যায় কিনা। যেমন ধরো ছেলেটা কেমন? ভালো। এটা পাত্রপক্ষ ছেলে সম্পর্কে একটা তথ্য নিল কিনা। তার মানে তার মডিফায়ারের আরো একটি গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে, ব্যবহারিক অর্থ হলো তথ্য দেওয়া। কি দেওয়া? তথ্য দেওয়া। তাহলে তথ্য দেওয়ার কাজ করে কি? মডিফায়ার। তাই মডিফায়ারকে বলা হয় এক্সট্রা ইনফরমেশন প্রদানকারী মাধ্যম। তাহলে এক্সট্রা ইনফরমেশন সমান সমান মডিফায়ার। তাহলে আমরা এই যে অংশটা একটা ইনফরমেশন, বিষয়টা এরকম যে দ্য ম্যান ইজ এ গ্রেট সায়েন্টিস্ট। তুমি কাউকে বললা যে দ্য ম্যান ইজ এ গ্রেট সায়েন্টিস্ট, এখন যে শুনলো সে বলতেছে কোন লোকটা? ওই যে তুমি জানো না যে ছেলেটা, মানে যে ভদ্রলোকটি আমাকে অনেক বেশি ভালোবাসে, ওই ভদ্রলোকটি। ও আচ্ছা আচ্ছা। তার মানে ওই ম্যানটিকে আরো বেশি স্পষ্ট করার জন্য, আরো বেশি পরিচিত করার জন্য, আরো বেশি তথ্য দেওয়ার জন্য আমরা ব্যবহার করলাম হু লাভস মি ভেরি মাচ। তার মানে তথ্য দেওয়ার কাজটা করে কে? মডিফায়ার। এই মডিফায়ারটা বসলো কার জন্য বলতো? ম্যান। ম্যান ছাড়া কি হু লাভস মি ভেরি মাচ এটা কি লেখা যেত? নো। তাহলে এই ম্যানটা এখানে আমাদের এই মডিফায়ারে কি বলতো? হেডওয়ার্ড। হেডওয়ার্ড। তাহলে হেডওয়ার্ডের সাপেক্ষে যে বসে তার নাম কি? মডিফায়ার। তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো মডিফায়ারের অবস্থান ভেদে মডিফায়ার দুই প্রকার, একটি প্রি আর একটা কি বলতো? পোস্ট। প্রি মানে আগে বসবে, পোস্ট মানে পরে বসবে। খেয়াল করে দেখো আর্টিকেল বসছে এই হেডওয়ার্ডের সামনে,
সো এই আর্টিকেলটা একটা প্রি মডিফায়ার। হু লাভস মি ভেরি মাচ এটা পরে বসছে, সুতরাং এটা কি বলতো? পোস্ট মডিফায়ার। তাহলে এই মডিফায়ারটা অবস্থানের কারণে একটি পোস্ট মডিফায়ার। তাহলে এটা একটা বিষয়, আমি নিচের জায়গাগুলো তুলে দিচ্ছি। এটা যেহেতু তোমাদের অলরেডি মনে আছে, তুলে দিলাম। দেখো কিভাবে তোমাকে এটা চিন্তা করতে হয়। বাংলাদেশে দেখবা অনলাইনে, অফলাইনে বিভিন্ন জায়গাতে একটা তরিকা চলে। এই একটা কনসেপ্ট, এই কনসেপ্ট মানে এই শর্টকাটে তোমার সমস্ত মুশকিল আসান হয়ে যাবে। 30 দিনে আপনি ইংলিশের হাফেজ হয়ে যাবেন। এগুলো থেকে সরে আসতে হবে। ইংরেজি একটি ল্যাঙ্গুয়েজের ঢঙ্গে তাকে শিখতে হবে। এটাই হচ্ছে আমাদের সমস্যা। আমরা যারা ঢাকা ইউনিভার্সিটির মানুষ, তারা সারা দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী সম্পর্কে আমরা খুব তাড়াতাড়ি বুঝে উঠতে পারি। এভাবে আসলে ইংলিশ শেখা যায় না। ইংলিশ শিখতে হবে আন্ডারস্ট্যান্ডিং দিয়ে, বুঝতে হবে। একবার শিখবো আজীবন গ্যারান্টেড, এটা হইতে হবে ইংলিশ। ইনফরমেশন দিয়ে আসলে কাজ নেই। এই ম্যানটা একটা নাউন, এটা আমরা অলরেডি জানি, এবং তোমরা জানো যে নাউনের সাপেক্ষে যে যা কিছু বসে সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। প্রশ্ন হলো নাউনের সাপেক্ষে যা কিছু বসে সেটা অ্যাডজেক্টিভ কেন? আচ্ছা, ছোট করে একটা আলোচনা করে দিই। নাউনকে যদি আমরা বাংলায় বলি নাম শব্দ, কেন নাম শব্দ বলবো? তার এর ছোট্ট লজিক হচ্ছে, প্রথমত হচ্ছে ম্যান একটা শব্দ। এখন এই শব্দটা, যেই শব্দটা নাম প্রকাশ করে তার নাম কি? নাম শব্দ। এটাকেই ব্যাকরণে বলা হয় বিশেষ্য। ইংরেজি ভাষাতে বিশেষ্য এই শব্দটার প্রয়োজন নেই, এটাকে আমরা নাম শব্দ বললে বেশি ভালো হয়। এই নাম শব্দটা যখন বাক্যে বসে গেল তখন এটাকেই বলা হবে নামপদ। তাহলে শব্দ বাক্যে বসলে হয় পদ। তোমরা ইতিমধ্যে জানো এই নাম দ্বারা কাকে প্রকাশ করে? নাউন। নাউনের আরেকটি নাম কি? প্রোনাউন। ভিডিও ছোট করতে গেলেও ঝামেলা হয়ে যাচ্ছে। দেখো এই প্রোনাউনের মধ্যে প্রো আছে। এই প্রো মানে কি? ফর। ফর মানে কি বলতো? জন্য। জন্য মানে কি? পক্ষে। তো নাউনের পক্ষে ফর নাউন, নাউনের পক্ষে, নাউনের জন্য যে বসে তার নাম কি? প্রোনাউন। ধরো রাতুল ইজ এ বয়, হি ইজ এ স্টুডেন্ট। রাতুল ও যা, হিও তা। যে রাতুল সে হি। রাতুল নাউন, হি প্রোনাউন, নাউন সমান সমান প্রোনাউন। তার মানে নাউনেরই আরেকটি নাম কি? প্রোনাউন। এই অ্যাডজেক্টিভকে যদি তুমি বাংলা করো তাহলে হবে কি? নাম বিশেষণ। তোমরা ইতোমধ্যে জেনেছো বিশেষণ মানে কি? মডিফায়ার, বিশেষায়িত করা, প্রয়োজনে বসে, মিলে যায়, তথ্য দেয়। যার প্রয়োজনে বসে, যার সাথে মিলে যায়, যার সম্পর্কে তথ্য দেয়, তার নাম কি? নাম। বলো তো এই নাম মানে কি? নাম শব্দ। বলো তো নাম শব্দ মানে কি? নাউন। বলো তো নাউনের আরেকটা নাম কি? প্রোনাউন। তাহলে নাম বিশেষণ, তার মানে কি এই নামের জন্য বসে। নাম মানে কি? নাউন অথবা কি প্রোনাউন। বিশেষণ মানে মডিফায়ার, মডিফায়ারের একটি পার্ট কি? অ্যাডজেক্টিভ। তার নাউন প্রোনাউনের প্রয়োজনে যে বসে তার নাম কি? অ্যাডজেক্টিভ। সংক্ষিপ্ত আলোচনা। তাহলে আমরা নাউন প্রোনাউনের প্রয়োজনে যে বসে তার নাম কি? অ্যাডজেক্টিভ। ফাইন। তাহলে এখন বলাই যায় এই হেডওয়ার্ডটা দেখো, এই যে দেখো এটা হেডওয়ার্ড ছিল ম্যান, হেডওয়ার্ডের সাপেক্ষে এটা মডিফায়ার অবস্থানের কারণে এটা পোস্ট মডিফায়ার। এই মডিফায়ারটা, এই হেডওয়ার্ডটা পার্ট অফ স্পিচের দিক থেকে একটা নাউন। তাহলে আমরা ইতিমধ্যে শিখলাম নাউনের সাপেক্ষে কে বসে? অ্যাডজেক্টিভ। নাউনের প্রয়োজনে কে বসে? অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের সাপেক্ষে এই পোস্ট মডিফায়ারটার নাম হবে অ্যাডজেক্টিভ। সেকেন্ড কোয়েশ্চেন, অ্যাডজেক্টিভ ইংরেজিতে অ্যাডজেক্টিভকে কিভাবে দেখা যায়? তোমাদের জাস্ট ধারণা দিচ্ছি। তোমাদের এই মজায় মজায় ইংলিশ শিখি, চকচকে ইংলিশ শিখি, এগুলোতে বেরিয়ে আসতে হবে, তোমাদেরকে ডিটেলস বুঝতে হবে। তাহলে তুমি একবারে সব শেষ। মুরগির মাংস খাবা, কয়বার জবাই করবা? একবারই করবা, লাইফ গ্যারান্টেড। অ্যাডজেক্টিভ, তাহলে এই অ্যাডজেক্টিভটাকে তুমি ইংরেজি ভাষায় কয় রকম চেহারায় দেখতে পাবা? এই অ্যাডজেক্টিভ এক শব্দে তোমার সামনে আসতে পারে, যাকে বলা হয় ওয়ান ওয়ার্ড অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা একাধিক শব্দে আসতে পারে, যাকে বলা হয় মোর
দেন ওয়ান ওয়ার্ড, মোর দেন ওয়ান ওয়ার্ড। এই ওয়ান এর কারণে এখানে তুমি এস লিখতে পারবা না, ওয়ান সিঙ্গুলার, সো মোর দেন ওয়ান ওয়ার্ড। এই মোর দেন ওয়ান ওয়ার্ডটা, এই মোর দেন ওয়ান ওয়ার্ডটাকে বৈশিষ্ট্যগত কারণে দুইভাবে নামকরণ করা হয়। একটি হচ্ছে ফ্রেজ, ফ্রেজ, এবং আরেকটি হলো ক্লজ। একটি হচ্ছে ফ্রেজ এবং আরেকটি হলো ক্লজ। ফ্রেজের ক্ষেত্রে ফাইনাইট ভার্ব থাকবে না, অর্থাৎ নেই। ক্লজের ফাইনাইট ভার্ব থাকবে, মানে আছে। একটু আগে শিখছো যে ফাইনাইট ভার্বের শর্ত, অর্থাৎ সেই শর্তের মধ্যে প্রত্যেক ফাইনাইট ভার্বের একটা সাবজেক্ট থাকবে। সো ক্লজ মানে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। তাহলে এই যে দেখো মডিফায়ার হিসেবে যে অ্যাডজেক্টিভটা বসছে, সেই অ্যাডজেক্টিভটা যদি এক শব্দের হয় তাহলে ওয়ান ওয়ার্ড অ্যাডজেক্টিভ। সে ধরো গুড বয়, তো মেয়েরা মন খারাপ করবে, বয় না বলে লিখলাম গার্ল, গুড গার্ল। তাহলে গার্ল হচ্ছে নাউন, কেমন মেয়ে, ভালো মেয়ে। সুতরাং নাউন সম্পর্কে তথ্য যে দেয় তার নাম কি, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে গুড একটাই শব্দ, সো এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড অ্যাডজেক্টিভ। এই জায়গাটা দেখো ম্যান সম্পর্কে তথ্য দিয়েছে, হু লাভস মি ভেরি মাচ, ফার্স্টে এখানে পদ আছে, শব্দ আছে। তাহলে এই পাঁচটা শব্দ একসাথে মিলে কার কাজ করেছে, অ্যাডজেক্টিভ। এটাকে বলা হয় মোর দেন ওয়ান ওয়ার্ড। মোর দেন ওয়ান ওয়ার্ড হলে এটার পরিচয় হবে ফ্রেজ অর ক্লজ। ফ্রেজের ক্ষেত্রে শর্ত হচ্ছে ফাইনাইট ভার্ব থাকবে না, ক্লজে কি থাকবে। এবং তুমি জানো যে ফাইনাইট ভার্ব মাত্রই তার একটা কি থাকবে, সাবজেক্ট থাকবে। আন্ডারস্ট্যান্ড? এবং দেখো এই মডিফায়ারটা শুরু হয়েছে দেখো WHO, হু, কি দিয়া, হু। তাহলে দেখো কতটা ঝামেলা, কান টানলে মাথা চলে আসতেছে। এবার হু নিয়ে তোমাকে 1 মিনিট কথা বলি, তাহলে আর একটু ক্লিয়ার হবে এবং আমরা ভিডিওটা খুব দ্রুত শেষ করে দেবো, ক্লাসটা শেষ করে দেবো। দেখো হু নিয়ে আমরা একটু কথা বলি। WHO, হু। প্রথমত হচ্ছে এই হু বসে কার জন্য, ব্যক্তির জন্য। এই হুটা ইংরেজিতে দুই ভাবে বসে, দুইটা ফাংশনে কাজ করে। এই হু যদি জিজ্ঞাসা বুঝাই, যেমন হু আর ইউ, তার মানে এই হুটা হয়ে যাবে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ। এবং এই হু দ্বারা যেহেতু ব্যক্তি বোঝায়, তোমরা সবাই জানো প্রত্যেক ব্যক্তি তার পূর্ব পরিচয় একটা কি, নাউন। প্রত্যেক ব্যক্তির পূর্ব পরিচয় কি, নাউন। প্রত্যেক নাউন আগে এসে একটা কি, নাউন। সো হু মানে ব্যক্তি, ব্যক্তি মানে সে নাউন, নাউনের সাপেক্ষে বসছে। সুতরাং এই হু একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে ডাইরেক্ট মুখস্থ করার দরকার নাই, ইন্টারোগেটিভ প্রোনাউন। কারণ হচ্ছে হু মানে ব্যক্তি, ব্যক্তি নাম প্রকাশ করে নাউন, নাউনের প্রয়োজনে যে বসে সে প্রোনাউন। সো ইন্টারোগেটিভ প্রোনাউন। এইটা দ্বারা আমরা জিজ্ঞাসা বুঝাবো, কি বুঝাবো, জিজ্ঞাসা। যদি জিজ্ঞাসা না বুঝায়, যদি তথ্য দেওয়ার জন্য বসে, তথ্য দেওয়ার জন্য বসলে তাকে বলা হবে রিলেটিভ। তোমরা জানো যে রিলেটিভ এটা আমাদের সাথে আত্মীয়, মানে আত্মীয় মানে কি, মিলে যাবে। অর্থাৎ মডিফায়ার এর যে অর্থগুলো তোমরা দেখেছো, আমি আবার বলে দিচ্ছি। মডিফায়ার মানে কি বিশেষণ, বিশেষণ মানে কি বিশেষায়িত করা, মানে প্রয়োজনে বসে, মানে কি মিলে যাবে, মানে তথ্য দেবে। তাহলে যদি হু তথ্য দেওয়ার কাজ করে, তাহলে যার সম্পর্কে তথ্য দিবে সে তার সাথে মিলে যাবে। মিলে যাওয়ার কাজটা কি, মডিফায়ার। সুতরাং মিলে গেলে এই হুটাকে বলা হবে রিলেটিভ প্রোনাউন। কেন রিলেটিভ প্রোনাউন? কারণ রিলেটিভ প্রোনাউন এটা একটা মডিফায়ারের ডিভাইস, মোবাইলে যেমন ডিভাইস আছে এরকম। তাহলে তথ্য দিলে এই হু হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন, আর জিজ্ঞাসা বুঝাইলে এই হু হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হলে এটার বাক্যের শেষে সাধারণত মূলত তুমি ফুল স্টপ পাবা, যেমন এখানে একটা আছে ফুল স্টপ, দেখো মিলে গেছে। হ্যাঁ, মিলে যাক, সমস্যা নাই, তুমি তো শুনতে পাইলা। ওকে, তাহলে এই হু এখানে কি বলতো, এই যে হু,
হু লাভস মি ভেরি মাচ, এই হুটা জিজ্ঞাসা বুঝাইলো কোন লোকটা বলো তো? দ্য ম্যান, কোন লোকটা? একজন মহান বিজ্ঞানী, যে লোকটা হচ্ছে আমাকে অনেক বেশি ভালোবাসে, ওই লোকটা, বুঝছো? ওই লোকটা। তার মানে এটা জিজ্ঞাসা না তথ্য? তথ্য। সো ইট ইজ ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন ইকুয়াল টু মডিফায়ার। সুতরাং এটি জিজ্ঞাসা বুঝায় নাই। এইখানে এই হুটা, এই বাক্যের এই হুটা একটা রিলেটিভ প্রোনাউন, যার মেইন ফাংশন কি? মডিফায়ার। তো দেখো রিলেটিভ প্রোনাউনটা এখানে হু। আচ্ছা দেখো তাহলে হু নিয়ে একটু কথা বলি। হু কে তোমরা ইংরেজিতে কি কি চেহারায় দেখতে পাবা? প্রথমত হচ্ছে হু এভাবে দেখতে পাও, অথবা তুমি এইভাবেও দেখতে পারবা, অথবা তুমি এই হুটাকে এইভাবেও দেখতে পারবা। তাহলে এরকম চেহারা পরিবর্তন হচ্ছে কেন? ইংরেজি ভাষায় সেন্টেন্সে যে একটা ওয়ার্ডের চেহারা পরিবর্তন হয়, এটার একমাত্র কারণ হচ্ছে পজিশন। এটা কি? পজিশন। যেমনটা ধরো একজন ভদ্রলোক বসে আছেন, যে তোমার জন্মদাতা পিতা, তাহলে তুমি ছেলে হবা, শ্বশুর হলে জামাই হবা, ছেলে হলে তুমি বাপ হয়ে যাবা, দাদা হলে তুমি নাতি হয়ে যাবা। তার মানে তুমি তো তুমি আছো, কিন্তু অবস্থানের কারণে চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে ওয়ার্ডগুলো এরকম অবস্থানের কারণে কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই হুটা যখন সাবজেক্ট পজিশনে বসবে তখন চেহারা হবে হু। যখন এই হুস হিসেবে বসে তখন এটাকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ। এই পজিটিভ অ্যাডজেক্টিভকে ইংলিশে বলা হয় ডিটারমিনার। এটা নিয়ে আমরা আজকে আলোচনা যাব না, শুধু মাথায় রাখবার ডিটারমিনার নাউনকে নির্দেশ করে, তাই নাউনের প্রয়োজনে বসে। নাউনের প্রয়োজনে বসে বলে ডিটারমিনার মডিফায়ার। ডিটারমিনার কি? মডিফায়ার। নাউনের প্রয়োজনে বসে বলেই ডিটারমিনারের পরে অবশ্যই তুমি কাকে খুঁজে পাবা? নাউনকে। যেমন হুজ পেন, হুজকে তুমি একা পাবো না, হুজ পেন, হুজ বুক, এরকম। আর যদি এই পজিশনটা হয়ে যায় অবজেক্ট, কি বলতো? অবজেক্ট, তাহলে হয়ে যাবে হ। তোমরা জানো সাবজেক্ট মানে হচ্ছে প্রত্যেক ফাইনাইট ভার্বে কে থাকবে? সাবজেক্ট। তার মানে হু এর পর তুমি যখন কোনো সেন্টেন্স দেখবা হু লেখা আছে, এর পরে অবশ্যই যাকে বাবা সেকে ফাইনাইট ভার্ব। কারণ হচ্ছে প্রত্যেক ফাইনাইট ভার্বে কে থাকবে? সাবজেক্ট। কে থাকবে? সাবজেক্ট। যেহেতু হু একটা সাবজেক্ট, সুতরাং হু এর পরে তুমি কাকে পাবা? ফাইনাইট ভার্ব। এবং এই হুটা ফলো করে তার আগের নাউন অথবা কাকে বলতো? প্রোনাউনকে। খুব খেয়াল করবা, আগের নাউন অথবা কাকে ফলো করে? প্রোনাউনকে। ধরো এই বাক্যে, এই বাক্যটা দেখো, এই যে ম্যান, এই যে ম্যান, এই ম্যানটাই কে? আমাদের সে কাঙ্ক্ষিত হু। এই ম্যান একটা নাউন। পার্সন হিসেবে এই ম্যান সকল নাউন থার্ড পার্সন। এবং ম্যান দ্বারা কয়জন বুঝায়? একজন। সুতরাং নাম্বারের ক্ষেত্রে এই ম্যান একটা সিঙ্গুলার। সুতরাং গণিতের মান নিলে অঙ্কে এই ম্যানের মান হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, সংক্ষেপে 3s। এই হু মানে কি? ম্যান। এটাকে তোমাদের ব্যাকরণে বলে পূর্বপদ, অ্যান্টিসেডেন্ট। অ্যান্টিসেডেন্ট। তাহলে হু মানে কি? ম্যান। তাহলে যদি বলো এই ম্যানটা যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার, সো হু মাস্ট বি থার্ড পারসন সিঙ্গুলার। প্রেজেন্ট টেন্সে আচ্ছা বলো তো, তোমাদের শুরুতে বলেছিলাম যে প্রত্যেকটা ভার্ব তাকে বিবেচনা করতে হবে, এটা হয় বি ভার্ব, না হলে এটা হ্যাভ, না হলে এটা ডু, অথবা মডাল, অথবা অ্যাকশন। বি হ্যাভ ডু মডাল অ্যাকশন, বি হ্যাড ডু মডাল অ্যাকশন। আমরা বিশ্লেষণের ক্ষেত্রে 5টা পর্বে ভাগ করে নিলাম। তাহলে বলো তো লাভ মানে ভালোবাসা, এটা বি, আনসার ইজ নট। হ্যাভ অলসো নট। ডু নো। মডেল নো। সো আনসার ইজ 4 ক্ষেত্রে না, ডাইরেক্ট কি? অ্যাকশন। তাহলে এই লাভটা একটা অ্যাকশন। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার, এই অ্যাকশন ভার্বে এক্সট্রা এস বা ইএস যুক্ত হয়। কি যুক্ত হয়? এস বা ইএস যুক্ত হয়। একটু ক্লিয়ার করি, 30 সেকেন্ড। V0 মানে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, বেস। তোর একটা ভার্ব, ধরো এই লাভই ধরলাম, লাভ। তাহলে V1 এটা ভার্বের ধরো প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট,
তাহলে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে এটা কি এস, আর থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া সকল ক্ষেত্রে এটা কি বলতো লাভ। তার মানে প্রেজেন্ট ফর্ম হিসেবে লাভস হবে অথবা কি হবে লাভ হবে। এই যে দেখো V1 প্রেজেন্ট, প্রেজেন্ট, এই প্রেজেন্ট কি তুমি প্রেজেন্ট নাউন, প্রেজেন্ট প্রোনাউন, প্রেজেন্ট অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট অ্যাডভার্ব এটা কি কখনো শুনেছো? প্রেজেন্ট টেন্স, কি টেন্স? প্রেজেন্ট টেন্স। আর টেন্স মানে কি ভার্ব, টেন্স মানে কি ভার্ব। তাই V1 এটার প্রেজেন্ট টেন্স বোঝায়, সরাসরি টেন্স বোঝায়। সুতরাং V1 কথা রাখবা V1 অলওয়েজ, অলওয়েজ কি ফাইনাইট ভার্ব, অলওয়েজ ফাইনাইট ভার্ব। আজকে থেকে মাথায় রাখবা যে ভার্বের সাথে এস বা ইএস এক্সট্রা যুক্ত হয়েছে ডাইরেক্ট ফাইনাইট ভার্ব, ইনফরমেশন না, ইনসাইট। কারণ প্রেজেন্ট এটা একমাত্র টেন্স, তাহলে এটা টেন্স মানে কি ভার্ব। সো V1 দ্বারা সরাসরি টেন্স বোঝায়, তাই এটা কি ফাইনাইট ভার্ব, কারণ টেন্স সমান কি ফাইনাইট ভার্ব। তাহলে লাভ সেটা কি বলতো ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্বের মাত্রই তার সামনে এটা কি থাকবে সাবজেক্ট, তাহলে এটা একটা কি বলতো সাবজেক্ট। যদিও একটু ঘষা মাজা হয়েছে, আমি একটু একটু পরিষ্কার করে দিচ্ছি, এটা একটু ক্লিয়ার করে দিই তাহলে আর একটু সুবিধা হবে। তো দেখো এটা না ইয়ে করি, কারণ আমরা ক্লাসে হবে বুঝাতে বুঝাতে বোর্ড এরকমই হয়। তোমরা যারা আমাদের ছাত্র ছিল, রাশিয়ার যারা শত শত শিক্ষার্থী এখানে যারা ছিল তারা জানো যে বোর্ড এরকমই হয়ে যায়, এটা আমাদের করার কিছু থাকে না। তাহলে হুটা কি এটা একটা সাবজেক্টের চেহারা, তাহলে এর সাপেক্ষে এই লাভসটাকে দেখো একটা এক্সট্রা এস, আবার V1 মানে কি ফাইনাইট ভার্ব। তাহলে আমরা ইতিমধ্যে জেনেছিলাম যে এই জায়গাটা হলো পোস্ট মডিফায়ার, এবং এই পোস্ট মডিফায়ারটা ছিল নাউনের সাপেক্ষে, সো এটা অ্যাডজেক্টিভ। এবং এই অ্যাডজেক্টিভটা একাধিক শব্দের হলে দেখো ফ্রেজ অথবা কি হয় ক্লজ, যেহেতু এটা একাধিক শব্দের। এবং দেখো এখানে সাবজেক্টও আছে, ফাইনাইট ভার্বও আছে। সুতরাং সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকলে তার নাম কি বলতো ক্লজ, তাহলে এটা কি হলো অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে হেডওয়ার্ডের সাপেক্ষে দিস ইজ পোস্ট মডিফায়ার, নাউনের সাপেক্ষে দিস ইজ অ্যাডজেক্টিভ ক্লজ। ইয়েস অর নো? ইয়েস। তারপর দেখো এই বাক্যে ক্লজ আছে দুইটা, কয়টা? দুইটা। ক্লজ মানে কি ক্লজ সংক্ষেপে দেখো ক্লজ হচ্ছে সাবজেক্ট প্লাস কি ফাইনাইট ভার্ব, তার মানে এক ফাইনাইট ভার্ব এক সাবজেক্ট। তাহলে দেখো তোমরা এক জায়গা থেকে সব শিখতে হবে, কারণ এই এক জায়গা থেকে শিখতে পারো না, ভেঙে ভেঙে আলাদা আলাদা অধ্যায়ে শিখো, তাই তোমাদের দুদিন পরে মনে থাকে না। এটাই তোমাদের রোগ, এটাই আমাদের বিশেষ করে রাজশাহী অঞ্চলের রোগটা বেশি। ধরো ক্লজ মার্কার, কি মার্কার? ক্লজ মার্কার যদি কোনো সেন্টেন্সে থাকে এক পিস, তাহলে ফাইনাইট ভার্ব হবে দুই পিস। তাহলে এক সাবজেক্ট এক ফাইনাইট ভার্ব, সুতরাং দুই সাবজেক্ট হবে দুই ফাইনাইট ভার্ব। যদি ক্লজ মার্কার সেন্টেন্সে না থাকে তাহলে জিরো, তাহলে ফাইনাইট ভার্ব থাকবে একটা, সাবজেক্ট থাকবে একটা। তাহলে এই ক্ষেত্রে দেখো দুই ফাইনাইট ভার্ব মিন্স টু ক্লজ, এক ফাইনাইট ভার্ব মিন্স ওয়ান ক্লজ। তাহলে এটা ছিল দুইটা ক্লজ। আচ্ছা একটু মিলে গেছে, আর বলে কি CLAUS, এটা টু ক্লজ, আর এটা ছিল কয়টা ক্লজ? একটা ক্লজ। তাহলে দুই ক্লজ হলে যদি ক্লজ মার্কার থাকে, ক্লজ মার্কার অনেক কিছু হয়, মাথায় রাখো যে WS ওয়ার্ডগুলো ক্লজ মার্কার হিসেবে বসে, রিলেটিভ প্রোনাউনগুলো ক্লজ মার্কার হিসেবে বাক্যে বসে। ক্লজ মার্কার যদি থাকে তাহলে বাক্যটা হয়ে যায় কমপ্লেক্স। কি হয়ে যায় স্যার? কমপ্লেক্স। যদি ক্লজ মার্কার না থাকে তাহলে এটা হয়ে যাবে সিম্পল। যেহেতু এখানে একটা ক্লজ মার্কার আমরা দেখতে পাচ্ছি, রিলেটিভ প্রোনাউন একই সাথে সাবজেক্ট, একই সাথে মডিফায়ার, একই সাথে ক্লজ মার্কার, তাহলে ক্লজ মার্কার একটা আছে, তাহলে ফাইনাইট ভার্ব দুইটা এবং সাবজেক্ট দুইটা। সো দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স, দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা এট এ গ্লান্স আমরা একটা সামারি করে ক্লাসটা শেষ করে দিই। সেটা হচ্ছে আমরা ছিলাম দ্য ম্যান হু লাভস মি ভেরি মাচ ইজ এ গ্রেট সায়েন্টিস্ট, এই বাক্যটা আমরা পড়ছিলাম।
এই বাক্যটা পড়ার ক্ষেত্রে আমাদের অনেক কিছু বিষয় আমরা আলোচনা করে ফেলেছি। আসলে যে কোনো বাক্য আলোচনা করতে হয় তোমরা জানো। এই ভার্বটা তুলে দিলেই সাব টপিকটা হয়ে যাবে রাইট ফর্ম অফ ভার্বস অথবা সাবজেক্ট বা এগ্রিমেন্ট অথবা টেন্স সিকোয়েন্স অফ টেন্স এ জাতীয় হয়ে যাবে। যদি আমরা এখান থেকে এই ম্যানটা উঠে দিই তাহলে এটা নাউন হয়ে যাবে। এই বাক্যে যেমন প্রেপোজিশন নেই, কোনো সেন্টেন্স প্রেপোজিশন তুলে দিলে প্রেপোজিশন হয়ে যায়। তারপরে সেন্টেন্স শিখছো, গোটা ইংলিশ শিখে ফেলেছো। তাহলে আমরা কি শিখলাম? যে বাক্য থেকে মডিফায়ার বাদ দিলে বাক্যের মূল অংশ পাওয়া যায়। একটা বাক্যের দুটো প্রাণ থাকে, দুটো সোল থাকে। একটা নাউন, নাউনের একটা নাম প্রোনাউন, এবার এটি হচ্ছে ভার্ব, যেটা দেখে আমরা টেন্সটা বুঝতে পারি। এই দুটো থাকলেই তাকে একটা সার্থক বাক্য বলা যেতে পারে। তাহলে দ্য ম্যান ইজ এ গ্রেট সায়েন্টিস্ট, এতটুকু বলে বাক্যটা হয়ে যেত। ম্যান এখানে নেয় নাউন, আর ওইখানে ইজটা কি ফাইনাল ফর্ম। তারপরে ওই এই গ্রেট সায়েন্টিস্ট ওইখানে যে দেখো, এখানে দেখো এই গ্রেডটাকে উঠিয়ে দেওয়া যায়। তাহলে বাক্য থেকে যা কিছু বাদ দেওয়া যায় তার নাম কি? মডিফায়ার। মডিফায়ারের কাজ কি? বাক্যে তথ্য দিবে, প্রয়োজনে বসবে, মিলে যাবে, যার সাথে তার নাম হেডওয়ার্ড। হেডওয়ার্ডের প্রয়োজনে যে বসে মডিফায়ার। তাহলে এই যে কনসেপ্ট, এগুলি আছে আমাদের রিটেনের কনসেপ্ট। দেখো এই বাক্যটাকে ছোট বাক্য বড় করার জন্য আমরা মডিফায়ার ব্যবহার করলাম। তার মানে রিটেনটাকে সুন্দর করার জন্য, অর্থপূর্ণ করার জন্য আমাদের মডিফায়ার ব্যবহার করতে হয়। তাহলে অনেক কিছু আমরা শিখলাম এবং শেষে আমরা দেখলাম যে এই অংশটা অ্যাডজেক্টিভের কাজ করেছে, মডিফায়ারের কাজ করেছে। এবং অ্যাডজেক্টিভ আমরা দুইভাবে দেখতে পাই, একটা ওয়ান ওয়ার্ড আর একটা কি মোর দেন ওয়ান ওয়ার্ড। তাহলে মোর দেন ওয়ান ওয়ার্ডটা যদি ফাইনাল ভার্ব সহ হয় তাহলে ফ্রেজ হবে, সরি যদি না হয়, ফাইনাল ভার্ব যদি না থাকে তাহলে ফ্রেজ হবে, আর থাকলে কি হবে? ক্লজ হবে। So there is a final word, so this is clause and the name is adjective clause because the function is for modifier and modifies the noun, so this is adjective clause. তাহলে এটা আমাদের ডিটেলস আলোচনা ছিল। তোমরা এই আলোচনাটা বারবার থামিয়ে থামিয়ে দেখতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা একটা লম্বা আলোচনা করে ফেলেছি, আজকে আমরা আলোচনা বাড়াবো না। তবে তোমরা যেই এলাকারই শিক্ষার্থী হও, যে জেলার হও আর যেখানকার শিক্ষার্থী হও, তোমরা ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অ্যাডমিশন যেই প্ল্যাটফর্মের শিক্ষার্থী হও, তোমাদেরকে অনুরোধ থাকবে, একজন দায়িত্বশীল শিক্ষক হিসেবে অনুরোধ থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা মেসেজ থাকবে যে ইনফরমেশন বেসড পড়াশোনা করে, জিকে সিস্টেম পড়াশোনা করে, ইংলিশকে সাধারণ জ্ঞান মনে করে পড়াশোনা করে ইংরেজি অনেক কঠিন, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের বিশেষ করে রাজশাহী অঞ্চলে আমরা দেখেছি যে অনেক ভালো সম্ভাবনা শিক্ষার্থী আসে এবং যাদেরকে সঠিক নির্দেশনা পড়াশোনা করলে তারা ইংলিশে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি সহ যে কোনো ইউনিভার্সিটি, মেডিকেলে ইংরেজি অংশে ছেলেমেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে 5 নম্বর নিয়ে খুব উৎকণ্ঠায় থাকে, কারণ তাদেরকে বোঝানো হয় যে ইংলিশে পাশ করা অনেক কঠিন কাজ। কঠিন কাজটা কেন? কারণ ছেলেমেয়েরা পড়ে আর ভুলে যায়। ভুলে যায় কেন? কারণ তারা ইনফরমেশন পড়ে, ইনসাইড পড়ে না। ইনসাইড কি? উপলব্ধি। বিষয়টা কিভাবে হয়, কেন হয়। আমাদের ওই ইনসাইডে যদি আমরা পড়ি তাহলে এটা তুমি একবারই শিখবে, আজীবনের জন্য শিখবে, আর কখনো ভুল হবে না। এবং তুমি ক্রমান্বয়ে তোমার স্বপ্নটা বড় হবে, এত বড় হবে যে তুমি বিশ্ববিদ্যালয় মেডিকেল ভর্তি পরীক্ষায় ইংলিশে শুধু 5 নম্বর না, কিভাবে প্রায় শতভাগ নাম্বার পাওয়া যায়, শতভাগ নম্বর কিভাবে অ্যাচিভ করা যায়, এটা ধরো ইম্পসিবল কোনো কাজ না, পসিবল, ছেলেমেয়েরা এটা করে দেখাতে পারে। সুতরাং ওইটা তোমার পক্ষে সম্ভব। তো তোমরা যারা এইচএসসি লেভেলে যারা রাজশাহীতে পড়াশোনা করো তাদের জন্য সরাসরি ক্লাস করার সুযোগ আছে। হাসান প্লাস ইংলিশ, এটা মালোপাড়া পুলিশ পাড়ির পাশে, অর্থাৎ পাশে আছে কমিউনিটি ব্যাংক। অ্যাড্রেসগুলো এই ভিডিওতেই দিয়ে দিবে, সমস্যা নাই, বা লিঙ্ক কমেন্টে তুমি পেয়ে যাবা। তোমার যদি সরাসরি এখানে আসার প্রয়োজন মনে করে চলে এসো, অসুবিধা নেই, কারণ গাইডলাইন উন্মুক্ত সবার জন্য। তোমরা অনেক বেশি ভালো করবে, এই স্বপ্ন আমরা দেখি, এবং সেই স্বপ্ন পূরণের জন্য আমরা তোমাদের পাশে থাকতে পারলে এটা আমাদের কাছে একটা সুখকর বিষয়। ইনফরমেশন বেস পড়াশোনা করার জন্য এই প্রতিষ্ঠান তোমার জন্য কোনো আদর্শ প্রতিষ্ঠান নয়। তুমি যদি ইংরেজি একবারেই শিখতে চাও, উপলব্ধিতে শিখতে চাও,
এবং কার্যকরভাবে নিজের ক্যারিয়ারটাকে তৈরি করে শিখতে চাও, তাহলে তুমি তোমার জন্য সেরা বিকল্প হইতে পারে রাজশাহীতে অফলাইনের জন্য হাসান প্লাস ইংলিশ। আমরা বিশ্বাস করি আমাদের শিক্ষার্থী অনেক সম্ভাবনাময় এবং তার আগামী দিনে আরো অনেক ভালো কিছু করতে পারবে। সবার জন্য শুভকামনা। আজকে এখানেই শেষ। সবাইকে হাসান প্লাস ইংলিশ রাজশাহীর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা।